তুমি এখন বসে বসে ফোন দেখছো? তোমাকে না বললাম আমার কাপড়গুলো ধুয়ে দিতে? কানে শোনো না তুমি? নাকি কাজ করতে ইচ্ছে করে না? মা, এখনই ধুয়ে দিচ্ছি। এখনই ধুয়ে দিচ্ছি কি? এতক্ষণ ধরে বলছি কানে গেল না? কার সাথে কথা বলো সারাদিন তুমি? কি বলছেন মা? কার সাথে কথা বলবো? এমনিতেই ফেসবুকে ছিলাম। আমাকে শেখাতে আসো তুমি, তাই না? আমাকে শেখাচ্ছ? তোমার বয়স আমি অনেক আগেই পেরিয়ে এসেছি, বুঝি আমি সব। মা, আমি কারোর সাথে কথা বলিনি। বলছিলে সাফিন আসুক আজকে বাড়িতে, তারপর আমিও দেখছি কি করা যায়। বলতে বলতে চলে যায় রুমে। মীরা হতাশার শ্বাস ফেলেই নিজের কাজে যায়। কাপড় ধুয়ে সবেই এসে বসেছে, তখনই সীমা আসে। এখনও রান্না শেষ করনি? নাস্তা বানিয়েছি, একটু পরে রান্না বসাবো। একটু পরে কখন? সন্ধ্যা হয়ে গেলে? দুপুরে আর খেতে হবে না? সবে তো সকাল। তুমি আমাকে সকাল বিকেল চেনাতে এসেছো? তুমি? না না আপু, আমি এমনটা বলিনি। তো কেমনটা বলেছো তুমি? তোমার কথা মতো চলতে হবে আমার? তুমি আমাকে রাত দিন সকাল বিকাল চিনিয়ে দিবে আর আমি মাথা নাড়িয়ে মেনে নেব, এটাই ভাবছো তুমি? চালাক হয়ে গেছো খুব, তাই না? আপনি বসুন আপু, আমি এখনই রান্না বসাচ্ছি। এতক্ষণ কেন বসাওনি? কি করেছো এতক্ষণ? ফোন দেখেছো? বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছো তাই রান্না করতে পারোনি, তাই না? ছি আপু, এমনটা না। আমার বিয়ে হয়ে গেছে, আমি এরকম মেয়ে না। মানুষ চেনাতে এসো না আমায়। ভাইকে কত করে বললাম খালাতো বোন ঈশাকে বিয়ে করে নে, শুনলই না। কি জাদু করেছিলে ভাইয়াকে বলো তো? একদম মাথা ঘুরিয়ে বিয়ে করে নিল তোমায়। মীরা মাথা নিচু করে ফেলে। আমি তোমাকে আমার ভাইয়ের সাথে সংসার করতে দিব না, বলে দিলাম। আমি রান্না করতে যাচ্ছি। ওনার সাথে কথা বলতে ভালো লাগে না মীরার, সারাক্ষণ এমন করতে থাকে। ভাইয়ের থেকে বয়সে বড়, তবুও এখন পর্যন্ত বিয়ে করলো না, শুধু ভাইয়ের জীবনে নাক গলাবে। সীমা গিয়ে রুবিনা বেগমের পাশে বসে। এই মেয়েটাকে বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত শান্তি পাবো না আমি। আমিও। একে তাড়িয়ে বাবুর আবার বিয়ে দিব, ঈশাকে বউ করে আনবো। তোর খালামণির একটা মাত্র মেয়ে, সব কিছু বাবুর নামে হয়ে যাবে। কাজই করতে হবে না আমাদের, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবো। ঠিক বলেছ মা, আর এর জন্য একে বাড়ি থেকে তাড়াতে হবে। কি করে তাড়াবো? এটা ভাবা হয়ে গেছে আমার, তুমি শুধু দেখতে থাকো। রান্না শেষ করে মীরা আসে শাশুড়ি আর ননদকে খেতে ডাকতে, কিন্তু তারা বলে পরে খাবে। এই বাড়িতে পা দিয়েছে পর থেকেই তারা মীরার সাথে এমন ব্যবহার করে, এতটুকু সম্মান পর্যন্ত দেয় না। রাতে সাফিন বাসায় ফেরে, মীরা হাসি মুখে দরজা খুলে দেয়। সাফিন মীরার দিকে তাকিয়ে মুচকি হেসে মীরার মাথায় টোকা দিয়ে ভেতরে ঢুকে। মীরা মুচকি হেসে পেছন পেছন যায়। সীমা আর রুবিনা বসেছিল সাফিনের সাথে খাবে বলে। ভাই ফ্রেশ হয়ে খাবো আমরা। 5 মিনিট আপু। সাফিন ফ্রেশ হতে যায়, ফ্রেশ হয়ে আসতেই খেতে বসে সবাই মিলে। মীরা খাবার বেড়ে দিচ্ছে। খেতে খেতে সাফিন বলে, মীরা, তুমি আমাদের সাথে বসে পড়ো। ও তো খেয়েছে, ওর নাকি খুব খিদে পেয়েছিল তাই আগেই খেয়ে নিল। মীরা অবাক হয়ে যায়, এভাবে মিথ্যা বলে কি করে ওরা? সাফিন খানিকটা রেগে যায়, একটুখানি কি অপেক্ষা করা যেত না? কত করে বললাম একটু অপেক্ষা করো, বাবু আসুক, কিন্তু সে শুনলই না, খেয়ে নিল। মীরার চোখে পানি চলে আসে, তবুও চুপচাপ থাকে। পরের দিন মীরার ফোন লুকিয়ে নিয়ে সীমা তার পরিচিত একটা ছেলের সাথে বাজেভাবে চ্যাটিং করে। তারপর সেই চ্যাট স্ক্রিনশট দিয়ে পাঠায় সাফিনের ফোনে। সাফিন এসব দেখে রেগে বাড়িতে চলে আসে। মীরা সব কাজ শেষ করে সবেই বসেছিল, তখনই সাফিনকে বাড়ি ফিরতে দেখে হাসি মুখে এগিয়ে যায়। আপনি এসে গেছেন? সাফিন কোনো কথা ছাড়া মীরার চুল টেনে ধরে। বের হ তুই আমার বাড়ি থেকে। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, বের হ তুই। মীরা কেঁদে ফেলে, চুল ছাড়ানোর চেষ্টা করে। কি করেছি আমি? ওই মুখে কথা বলছিস কি করে? লজ্জা করে না তোর? বের হ তুই। আর কখনোই এই বাড়ির আশেপাশে তোকে দেখতে চায় না। বলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মীরা কাঁদতে কাঁদতে দরজা ধাক্কাতে থাকে। সেসব সাফিনের কানে ঢোকে না, সে নিজের রুমে চলে যায়। সীমা আর রুবিনা বিশ্বজয়ের হাসি দেয়। অবশেষে বিদায় করতে পারল তারা। বধূ বেশে লাল টুকটুকে শাড়ি পরে দরজাতে দাঁড়িয়ে আছে নিঝুম ও তুলনাকে নিয়ে। দেখতে মোটা সোটা গুলুমুলু টাইপের মেয়ে বিয়ে করেছে নিঝুম। নিঝুম হলো হ্যাংলা পাতলা স্মার্ট শিক্ষিত একটা ছেলে, আর সে কিনা বিয়ে করে এনেছে একটা মোটা আর কালো মেয়েকে। ব্যাপারটা যেন কেউই মেনে নিতে পারছে না। নিঝুমের ভাবি মায়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো ভাবি, এভাবে হা করে তাকিয়ে থাকবে নাকি আমাদের দুজনকে ভেতরে ঢুকতে দিবে শুনি? এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে যে পা ব্যথা হয়ে গেল আমার। মায়ের অবাকের ঘোর যেন কাটছে না। মা বাবাহীন এই দেবরের সঙ্গেই থাকে সে। মায়ের স্বামী সকালে কাজের জন্য বাইরে গেছে, ফিরবে সে রাতে। মায়া দেবরের এরকম কাণ্ড দেখে কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। মায়া চুপ করে আছে দেখে নিঝুম নিজেই ঘরে ঢুকে গেল।
ভাবি তোমাকে বলেছিলাম না আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, যার সঙ্গে থাকলে আমি ভালো থাকবো, সে আমার খেয়াল রাখবে সব সময়। এই যে তুলনা হচ্ছে সেই মেয়ে। ভাবি আমি তুলনাকে বিয়ে করেছি। তুমি বিয়ে করতে চাও এটা তোমার ভাইয়াকে বললেই তো হতো। নিঝুম, আমরা ধুমধাম করে তোমার বিয়ে দিতাম, কিন্তু তুমি এটা কি করলে? পালিয়ে বিয়ে করলে কাউকে না জানিয়ে। নিঝুম বুঝলো অবস্থা এবার বেগতিক দিকে যাচ্ছে। সে তুলনাকে ভেতরে যেতে বলে দিল, কারণ এখানে তার ভাবি কি বলবে সেটা সে নিজেও জানে না। যদি তুলনা তার ভাবির কথা শুনে কোনো কষ্ট পায়। তুলনা কিছু না বলে ভেতরে চলে যেতেই মায়া আবারও বলল নিঝুমকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি বিয়ে করে ফেলেছ। আমাদের জানালো না কেন তুমি? এখন যে তোমার ভাই জানবে তাকে বা আমি কি বলবো? না জানি বিয়ে করেছো বেশ, তা না হয় মানলাম, কিন্তু নিঝুম তুমি কাকে বিয়ে করেছো সেটা তো একটু দেখবা নাকি? হ্যাঁ, শান্ত হও ভাবি, শান্ত হও, এত রেগে যেও না তো। আমি জানি তুমি এখন এসব কথাই বলবা, সেজন্য তুলনাকে ভেতরে পাঠিয়ে দিয়েছি। ভাবি তুলনা একটু মোটা আর গায়ের রং ফর্সা না, ঠিক আছে, কিন্তু অত কালো হতো না বলো, শ্যামলা টাইপ দেখতে। এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই। ও আমাকে বুঝে চলবে সব সময়, ভালোবাসবে, খেয়াল রাখবে, এটুকুই যথেষ্ট আমার জন্য, বুঝলা? আর কিছুরই দরকার নাই। কিন্তু নিঝুম, তোমার সঙ্গে এরকম একটা মেয়েকে মানা যায় না। বোঝার চেষ্টা করো, কোথায় তুমি আর কোথায় কালো মোটা মেয়েটা? তোমার জন্য তোমার অফিসের কত মেয়েরা পাগল। তোমার ভাইয়ের কাছে বিয়ের প্রপোজালও দিয়েছে, তুমি জানো? ও মেয়েরা কত সুন্দরীও ছিল, আর তুমি কিনা দেখতে শেষমেশ একটা মোটা মেয়েকে বিয়ে করে এনেছো, যাকে তোমার সঙ্গে কোনো মতেই যায় না। মাথা কি তোমার খারাপ হয়েছে ভাই? দেখো ভাবি, আমার মাথা কোনো খারাপ হয়নি, ঠিকই আছে। আমি তুলনাকে আমার জন্য পারফেক্ট মনে করেছি বলেই বিয়ে করেছি। আর বিয়ে যেহেতু করেই ফেলেছি, এখন তো কিছু করবারও নেই। তুমি ভাইকে বুঝিয়ে বলিও, ব্যাস। আমি আর কিছু জানি না, বাকিটা তোমার দায়িত্ব। এই বলে নিঝুম চলে গেল নিজের রুমে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজ করছে তুলনা। রাত্রেবেলায় নিঝুম তুলনাকে সব বলে দিয়েছিল, সঙ্গে এও বলে দিয়েছিল ভাইয়ার ভাবির মন যেন জয় করতে পারে। তুলনা এখন সে চেষ্টাই করছে। রান্নাঘরে তুলনাকে দেখে নিঝুমের ভাবি মায়া ডাইনিং টেবিলে বসে আছে। সঙ্গে বসে আছে মায়ার স্বামী, মানে নিঝুমের বড় ভাই নয়ন। নয়ন তার বউ মায়ের মুখ থেকে সবটা শুনেছে। সব শুনে ভাইয়ের প্রতি রাগে আর কোনো কথাই বলেনি। তুলনা চা বানিয়ে এনে ডাইনিং টেবিলে বসে থাকা মায়া আর নয়নের পাশে চায়ের কাপ দিল। সুপ্রভাত ভাইয়ার ভাবি, আপনাদের জন্য চা বানিয়ে এনেছি, খেয়ে নিন। আমি যাত্রার হাতে চা খাই না, আর সবচেয়ে বড় কথা হলো আমি নর্মাল চা খাই না অন্যদের মতো। আমি জানি, নিঝুম বলে দিয়েছিল আমাকে আপনি চিনি 1 চামচ বেশি খান, আর ভাবি চিনি একটু কম খায়। আমি সেই মতনই বানিয়ে এনেছি আপনাদের জন্য। হ্যাঁ, তা তো জানবেই, তা না হলে আমাদের বশ করবে কি করে শুনি? মানে কি বলতে চাইছেন এসব ভাইজান? না ভাইজান, ডাক্তারও দেখি রপ্ত করে নিয়েছ, সবই এক রাতের ভেতরে রপ্ত করে নিলা, নাকি এতদিন ধরে একটু একটু করে আমার ভাইয়ের মাথাটা নষ্ট করেছো শুনি? আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। আমি নিঝুমের মাথা কেন খাবো? এতক্ষণ চুপ করে থাকলেও এবার নিঝুমের ভাবি বলতে লাগলো, বুঝছো না কচি খোকা তুমি? তাহলে প্রেম করে একা একা বিয়ে করেছো যে? খুব করে জেনে নিয়েছো নয়ন কীরকম চা খায়, আমি কীরকম খাই, মানে এসব করে আমাদের মন গলাতে এসেছো তুমি। তবে শুনে রাখো, আমাদের মনে জায়গা করতে পারবে না তুমি। আমার দেবর হচ্ছে রাজপুত্রের মতো, ওর জন্য কত সুন্দর মেয়েদের প্রস্তাব আসতো, আমরা সেগুলো ফিরিয়ে দিতাম। আর তুমি তো সেখানে কিছুই না, গণাতেই পারো না তুমি। আর তোমাকে কিনা আমরা মেনে নেব আমাদের দেবরের বউ হিসাবে? মায়ের অপমানজনক কথা শুনে তুলনা কেঁদেই দিল। ছোট থেকে তাকে তার অতিরিক্ত স্বাস্থ্যের জন্য কত কটু কথা শুনতে হয়েছে হিসেব নেই। সবাই তুলনাকে দেখে ভাবে হয়তো সারাদিন ও প্রচুর খায়, কিন্তু কেউ তো আর জানে না যে তুলনার সৎমা তাকে কোনোদিনই 3 বেলা পেট পুরে খেতে দেয় না। সৎমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিঝুমকে বিশ্বাস করে বাড়ি থেকে পালিয়েছিল, কিন্তু ভাগ্যে বোধহয় তার সুখ নেই। ভাবি আমি নিঝুমকে ফাঁসিয়ে বিয়ে করিনি, ও ভালোবেসে আমাকে বিয়ে করেছে। আমি নিজের ইচ্ছাতে কিছু করিনি, আর না আপনাদের মন গলানোর জন্য কিছু করছি। আমি আমার বাপের বাড়িতে থাকলেও কাজ করতাম, এখানেও তাই করছি, ব্যাস আর কিছু না। এই বলে তুলনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ঠিক করলো সে আর থাকবে না এই বাড়িতে। না খেয়ে অত্যাচারিত হবে, কিন্তু অসম্মান অপমান সহ্য করতে পারবে না সে। আলমারি থেকে কাপড় নিয়ে ব্যাগ গুছিয়ে নিল তুলনা। হায়রে নিয়তি, এক রাতের ভেতরেই সবটা যেন উল্টে পাল্টে গেল। তুলনা ড্রয়িং রুমে ব্যাগ নিয়ে এসেই দেখে সেখানে নিঝুমের ভাই আর ভাবি বসে আছে। এ মেয়ে, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোন নাটক শুরু করতে চাইছো তুমি? কোনো নাটক না, আপনাদের ভাইকে সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবেন। আমি চলে যাচ্ছি, আমার কোনো দরকার নেই। তুলনা যে চলে যাচ্ছিল ঠিক তখনই তুলনার হাত চেপে ধরল নিঝুম। কি ব্যাপার তুলনা, তুমি কোথায় যাচ্ছ আমাকে না বলে? আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো নিঝুম, আমার থেকে আরো ভালো মেয়ে পাবা তুমি। আমি চলে যাচ্ছি, নিজের জীবনটাকে গুছিয়ে নিও তুমি। কি যাতা বলছো তুমি পাগলের মতো? কালকে বিয়ে করলাম আমরা, আর তুমি এখনই এসব বলছো? কেউ কিছু বলেছে তোমাকে তাই না? কে বলেছে বলো, ভাইয়া না ভাবি? তুলনা কিছুই বলেনি। তার আগে নিঝুমের বড় ভাই নয়ন বলে উঠল, বাহ বাহ, এক রাতের ভেতরে দেখছি আমার ভাইকে ভালোই বশ করেছে। এখনই ভাইয়ের ভাবি নামে 20 ডালা শুরু হয়ে গেছে, ভালোই পরিবর্তন। আমি বলেছি আমাকে কেউ কিছু বলেছে? আমি নিজের ইচ্ছাতেই চলে যাব তোমাকে ছেড়ে। তুমি ওকে আটকাচ্ছ কেন নিঝুম? ও
ও নিজে যখন চলে যেতে চাইছে তুমি ওকে চলে যেতে দাও, খামকা আটকাচ্ছ কেন? ভাবি তুমি সব কি বলছো? আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা না ছাই, ওর মতো মেয়েকে কে বিয়ে করবে শুনি? ও তো তোমার বাড়ি ঘাড়ি এসব দেখে বিয়ে করেছে, বুঝলে? আর কিছু না। তুমি বোকা, কিছুই বুঝতে পারছো না নিঝুম, আমি বুঝতে পারছি। ব্যাস ভাবি, অনেক হয়েছে। এতক্ষণ ধরে তোমার ভাইয়ের সাথে তুলনা সব কথা আমি শুনেছি, এখন আমি বলবো। তুলনা, তোমাকে যদি যেতে হয় আমিও তোমার সঙ্গে যাব। তোমাকে একা ছাড়বো না আমি, তুমি আমার বিয়ে করা স্ত্রী। কি বলছিস কি ভাই? তুই চলে গেলে কি করে হবে? দেখো নিঝুম, তুমি ভালো থাকবে, খামোখা আমার কথা ভেবো না। তোমাকে মানা করেছি না, একটা কথা বলবা না। বলবা না তো বলবা না, ব্যাস চুপ করে থাকবে, বুঝলে? নিঝুমের কথা শুনে তুলনা আর কিছু না বলে চুপ করে রইল। হ্যাঁ ভাইয়া, এটা আমার শেষ কথা। তোমরা বুঝতে পারছো না কেন বলো তো? রূপী সব কিছু হয় না, সবসময় আমি তুলনাকে ভালোবাসি, ও আমাকে মন থেকে ভালোবাসে, এটা ফিল করতে পারি আমি। যদি তোমরা আমার স্ত্রীকে মেনে নিতে না পারো তাহলে বলো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তুই থাক তোর বউকে নিয়ে, আমাদের কি? তবে দেখিস সুখে যেন থাকতে পারিস, এটাই যাওয়া। এই বলে নয়ন আর তার স্ত্রী মায়া চলে গেল নিজ রুমে। নিঝুম তুলনার কাছে গিয়ে তুলনার হাতটা শক্ত করে ধরে পড়ল। এ হাত যখন ধরেছি তখন আর ছাড়বো না কিছুতেই। সে যে যা কিছুই বলুক, আমার তাতে কোনো কিছুই আসে যায় না। তুমি শুধু আমার হয়ে থেকো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তোমার মতো করে যদি সবার পাশে সবার ভালোবাসার মানুষটি থাকতো তাহলেই হতো। আমি ধন্য তোমাকে পেয়ে। নিঝুম, জীবনে খুশি থাকতে হলে অত বেশি কিছু লাগে না, একটা ভালোবাসা হলেই চলে। আর সেই ভালোবাসা আমি তোমার থেকে পেয়েছি, ব্যাস আর কিচ্ছু চাইবার নেই।